আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে বসেছি যা পড়ার পর আমি কিছুক্ষণ স্রেফ স্তব্ধ হয়েছিলাম। আসলে স্ক্রিপ্টটাই এমন, প্রথমবার পড়লে যে কেউ একটু ভড়কে যাবে। একদম তাই। একদিকে ঘটনাগুলো শুনতে শুনতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার জোগাড়, আর অন্যদিকে এর পড়তে পড়তে লুকিয়ে আছে ডার্ক থ্রিলারের মতো নিষ্ঠুরতা। হ্যাঁ, উপরিভাগে এটা একটা পিওর কমেডি। ঠিক। তো আজ আমাদের এই গভীর আলোচনার বিষয়বস্তু হল হাউসফুল 5 মুভির অত্যন্ত অদ্ভুত আর বিশৃঙ্খল একটা ট্রান্সক্রিপ্ট। এটা নিয়ে বিশ্লেষণ করাটা বেশ দারুণ একটা অভিজ্ঞতা হবে। এই কাহিনীর ভেতরে বিশাল ধনসম্পদ, একাধিক ভুয়া পরিচয় আর একের পর এক খুন খারাপির যে জাল বোনা হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য। এটা ঠিক যে বাইরে থেকে দেখলে হাসির গল্প মনে হয়, কিন্তু এই স্ক্রিপ্টটা বিশ্লেষণ করতে গিয়ে বারবার একটা কথাই মনে হচ্ছিল আমার। সেটা কি? এটা মূলত মানুষের চরম লোভের একটা কেস স্টাডি। 69 বিলিয়ন পাউন্ডের জন্য মানুষ কতটা মরিয়া হতে পারে তার একটা দারুণ কিন্তু ভয়ঙ্কর উদাহরণ এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, টাকা অঙ্কটা তো বিশাল। একদম। হাসির মোড়কে মানুষের চরিত্রের সবচেয়ে অন্ধকার দিকগুলোকে এমনভাবে তুলে আনা হয়েছে যে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা ছাড়া উপায় থাকে না। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে প্রবেশ করি। এতগুলো চরিত্র, এত ভুয়া পরিচয় আর লাশের ভিড়ে হারিয়ে না গিয়ে আমরা একেবারে শুরু থেকে শুরু করব। হ্যাঁ, পটভূমিটা পরিষ্কার হওয়া খুব দরকার। গল্পের শুরুটা শুনলেই মাথা ঘুরে যাওয়ার কথা। ইউকে যুক্তরাজ্যের 7ম শীর্ষ ধনী ব্যক্তি মিস্টার রঞ্জিত ডোবরিয়াল, তিনি একটি বিলাসবহুল প্রাইভেট ক্রুজ শিপে তার 100তম, হ্যাঁ ঠিকই শুনেছেন, 100তম জন্মদিন উদযাপন করছেন। এবং শিপটি নিউ ক্যাসেল থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে। চারদিকে উৎসবের আমেজ, কিন্তু পার্টি ঠিকমতো শুরু হওয়ার আগেই ঘটে গেল এক বিশাল অঘটন। রঞ্জিত ডোবরিয়াল হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। অথবা বলা যায় তিনি মারা যাওয়ার ভান করলেন। এই মৃত্যুর ঘোষণার পর থেকেই তো এই ক্রুজ শিপ একটা সার্কাসে পরিণত হয়, তাই না? ঠিক তাই। বিলিয়নিয়ারদের খেয়াল খুশি এমনিতেই সাধারণ মানুষের চিন্তার বাইরে থাকে, কিন্তু রঞ্জিত ডোবরিয়াল সেটাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন বলা যায়। হ্যাঁ, তার মৃত্যুর পরপরই তার সহকর্মী লুসি সবার সামনে একটি হলোগ্রাম উইল প্রকাশ করে। এই হলোগ্রাম উইলের কনসেপ্টটাই তো একটা সাইফাই মুভির মতো। ভাবুন তো একবার, ক্রুজ শিপের মাঝখানে হঠাৎ করে মৃত বিলিয়নিয়ারের একটা 3D হোলোগ্রাম ভেসে উঠল, আর সে তার বিশাল সম্পত্তির ভাগ বাটোয়ারা করছে। কিন্তু সমস্যাটা হলো এই উইলটা ছিল অত্যন্ত অদ্ভুত। রঞ্জিতের বর্তমান ছেলে দেব সেই শিপে উপস্থিত ছিল, কিন্তু উইলে তাকে পুরোপুরি বাদ দেওয়া হয়। হ্যাঁ, দেবকে কিছুই দেওয়া হয়নি। রঞ্জিত তার 69 বিলিয়ন পাউন্ডের সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন তার প্রথম স্ত্রী শকুন্তলা দেবীর সন্তান জলিকে। আর এখানেই রঞ্জিতের ওই বিলিয়নিয়ার সুলভ অদ্ভুত খেয়ালের প্রকাশ পায়। এত বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে কাউকে ঘোষণা করার সময় মানুষ সাধারণত সুনির্দিষ্ট প্রমাণ বা আইনি কাগজপত্র রেখে যায়। সেটাই তো স্বাভাবিক। কিন্তু রঞ্জিত তার এই হারিয়ে যাওয়া ছেলে জলিকে খুঁজে পাওয়ার জন্য এমন কিছু অস্পষ্ট আর অদ্ভুত লক্ষণের কথা বলে যান যা যে কোনো আইনি প্রক্রিয়াকে হাস্যকর প্রমাণ করতে বাধ্য। লক্ষণগুলো শুনলে তো মনে হয় কেউ বসে বসে জোকস লিখছিল। হ্যাঁ, লুসির পড়া সেই নোট অনুযায়ী আসল জলিকে চেনার জন্য 3টি অদ্ভুত শর্ত দেওয়া হয়। প্রথমত, জলিকে হতে হবে বাঁহাতি। দ্বিতীয়ত, তার শরীরের পেছনের অংশে একটা পোড়া দাগ থাকতে হবে। আর তৃতীয় শর্তটা ছিল তার স্ত্রী হতে হবে একজন বিদেশি। এরকম শর্ত কেউ দেয়? আর শর্ত দেওয়া হয়, জলি যদি বিকেল 3টের মধ্যে ক্রুজ শিপে এসে না পৌঁছায় তবে পুরো 69 বিলিয়ন পাউন্ড বোর্ডের মেম্বারসদের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কেউ তার সম্পত্তির ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য এরকম পাগলামি কেন করবে, এটা একটা বড় প্রশ্ন। আপনার কি মনে হয় এর পেছনে কারণটা কি হতে পারে? এর পেছনে মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। যখন কারো কাছে 59 বিলিয়ন পাউন্ডের মতো এত বিশাল সম্পত্তি থাকে, তখন তারা মৃত্যুর পরেও একটা ক্ষমতা প্রদর্শন করতে চায়। অর্থাৎ মৃত্যুর ওপার থেকেও কন্ট্রোল ধরে রাখা? একদম। রঞ্জিত হয়তো তার উত্তরাধিকারীদের এবং বোর্ডের মেম্বারদের নিয়ে একটা মরণঘাতী খেলা খেলতে চেয়েছিলেন। আর এই অস্পষ্ট সূত্রের কারণেই শুরু হয় আসল সংকট। কারণ এত বিশাল অর্থের লোভ মানুষকে যে কোনো রূপ ধারণ করতে প্ররোচিত করতে পারে। সেই প্ররোচনার ফল তো হাতে নাতেই পাওয়া গেল। বিকেল 3টে বাজতেই জাহাজে একজন নয় বরং 3জন ব্যক্তি নিজেকে আসল জলি বলে দাবি করে হাজির। পরিস্থিতি এতটাই হাস্যকর আর বিশৃঙ্খল হয়ে ওঠে যে বলে বোঝানো কঠিন।
চলুন এই 3 জলের কাণ্ড কারখানা একটু বিস্তারিতভাবে দেখি। প্রথমজন হল সিরাজ বা জালাবুদ্দিন। সে নিজেকে শিলিগুড়ির লোক বলে দাবি করে। আর তার সাথে থাকা জারা নামের একজনকে তার আফগানি স্ত্রী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো তার মিথ্যাটা ধরা পড়ে খুব বোকামিপূর্ণ একটা জায়গায়। হ্যাঁ, জলি হওয়ার প্রথম শর্তই ছিল তাকে বাঁহাতি হতে হবে। অথচ সিরাজ যখন প্রমাণ হিসেবে তার পাসপোর্ট দেখাতে যায় তখন সে ডান হাতে পাসপোর্টটা এগিয়ে দেয়। এটা নিয়ে সেখানে যে তর্কটা শুরু হয় তা রীতিমতো হাস্যকর। দাঁড়ান, শুধু ডান হাতে পাসপোর্ট দেওয়াই তো তার একমাত্র বোকামি ছিল না, আরও অনেক কিছু ছিল। সে ব্রিটিশ পাসপোর্ট দেখাচ্ছিল অথচ দাবি করছিল সে শিলিগুড়ির লোক, আর তার স্ত্রী আফগানিস্তানের। একজন ভণ্ড কতটা আত্মবিশ্বাসী হলে এমন একটা হাই প্রোফাইল জায়গায় এত কাঁচা মিথ্যা বলতে পারে? বোর্ডের মেম্বাররা কি পুরোপুরি অন্ধ ছিল? এত বড় একটা জালিয়াতি তাদের চোখের সামনে হচ্ছে। বোর্ডের মেম্বাররা অন্ধ ছিল না, বরং পরিস্থিতিটাই এত অদ্ভুত ছিল যে সবাই বিভ্রান্ত হয়ে পড়েছিল। আর এই বিভ্রান্তি আরও চরমে পৌঁছায় যখন দ্বিতীয় জলির আবির্ভাব ঘটে। এই দ্বিতীয় ব্যক্তির নাম জলিভূষণ। এই চরিত্রের সবচেয়ে অদ্ভুত দিক হল তার নার্কোলেপসি রোগ আছে। এই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। অর্থাৎ সে যখন তখন কথা বলতে বলতে বা যে কোনো জায়গায় হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, একজন মানুষ 59 বিলিয়ন পাউন্ডের একটা বিরাট স্ক্যাম করতে এসছে, আর তার এমন একটা রোগ আছে যে সে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে। তার দাবির পেছনের গল্পটাও কিন্তু কম হাস্যকর ছিল না। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ছোটবেলায় তার শরীরের পেছনের অংশে পুড়ে গিয়েছিল বলেই তার নাম রাখা হয়েছে জলভূষণ। মানে নামের সাথে পোড়া দাগের এমন অদ্ভুত একটা সম্পর্ক কেউ কিভাবে মেলায়? শুধু তাই নয়, তার স্ত্রী হিসেবে সে যাকে নিয়ে আসে সে একজন নেপালি নারী। এই চরিত্রটি হাই সোসাইটির এই পার্টিতে সম্পূর্ণ বেমানান। কথায় কথায় সে তার খুকুরি বা নেপালি ছুরি বের করে সবাইকে হুমকি দিতে থাকে। একবার কল্পনা করে দেখুন দৃশ্যটা। একটা বিলাসবহুল ক্রুজ শিপ, চারপাশে বিলিয়নিয়ার আর বোর্ড মেম্বাররা দাঁড়িয়ে আছে, আর একজন নারী ছুরি হাতে সবাইকে শাসাচ্ছে। একেবারে পাগলাগার যাকে বলে। আর তৃতীয় জলি অর্থাৎ জুলিয়াসের কথা তো না বললেই নয়। তার অভিনয়টা ছিল সবচেয়ে নাটকীয়। সে এমনভাবে জাহাজে ঢুকে রঞ্জিতের মৃত্যুতে শোক পালন করতে থাকে যেন সেই পৃথিবীর সবচেয়ে দুঃখী সন্তান। সেও শর্ত মেলাতে তার সাথে একজন ভুয়া বিদেশি স্ত্রী নিয়ে আসে। সেটা বোঝার কোনো উপায়ই ছিল না। আর ঠিক এই বিভ্রান্তি দূর করার জন্যেই রঞ্জিতের টিমের পক্ষ থেকে ডাক্তার আমান যোশীকে ডেকে আনা হয়। সিদ্ধান্ত হয় এই 3 জনের ডিএনএ টেস্ট করা হবে। পরদিন সকাল 10টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়। এই ডিএনএ টেস্টের ঘোষণাই কিন্তু গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। একটা চূড়ান্ত কমেডি থেকে স্ক্রিপ্টটা হঠাৎ করেই একটা ডার্ক থ্রিলারে পরিণত হয়। কারণ ডিএনএ টেস্ট মানেই হল সত্য সামনে আসা। আর যারা এত বড় মিথ্যে নিয়ে হাজির হয়েছে তারা নিশ্চয়ই চাইবে না সত্যটা এত সহজে প্রকাশ পাক। আমি ঠিক এখানেই আটকে গিয়েছিলাম। ডিএনএ টেস্ট তো খুব সাধারণ একটা আইনি প্রক্রিয়া, এখানে থ্রিলারের কি আছে? থ্রিলারটা শুরু হয় রাতের বেলা জাহাজে যা ঘটল তারপর থেকে। হ্যাঁ, ট্রান্সক্রিপ্ট থেকে জানা যায় রাতের বেলা বাটুক বটলের জন্য রাখা একটি পানীয়তে নেশাজাতীয় বা ঘুম পাড়ানোর ওষুধ মেশানো হয়েছিল। কিন্তু তীব্র বিশৃঙ্খলার মধ্যে ভুল করে 3 জলি এবং অন্যরা সেই পানীয় খেয়ে ফেলে। আর তার পরের দিন সকালের দৃশ্যটা মানুষের আচরণের আরেকটা অদ্ভুত দিক তুলে ধরে। নেশার ঘোরে মানুষ কতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে তার একটা চিত্র আমরা এখানে দেখতে পাই। সকালে সবাই যখন ঘুম থেকে ওঠে তখন তাদের অবস্থা ছিল রীতিমতো ভয়ঙ্কর আর হাস্যকর। কেউ অন্যের স্ত্রীর সাথে এক বিছানায় শুয়ে আছে, কারো অন্তর্বাসের ভেতর থেকে অদ্ভুতভাবে বন্দুক বেরিয়ে আসছে, কারো গায়ে কামড়ের দাগ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো একজন দাবি করছে যে রাতের বেলা তার উপর দিয়ে আস্ত একটা বাইক চলে গেছে। হ্যাঁ, আর তার পিঠে নাকি টায়ারের দাগ বসে গেছে। একটা ক্রুজ শিপের ভেতরে বাইক কোথা থেকে এলো আর সেটা কারোর পিঠের উপর দিয়ে কিভাবে গেল, এই পুরো ব্যাপারটাই একটা রহস্য। কিন্তু এই হাস্যকর আর বিভ্রান্তিকর বিশৃঙ্খলার আড়ালেই ঘটে যায় গল্পের প্রথম মর্মান্তিক ঘটনাটি। সকাল 10টায় ডিএনএ টেস্টের রিপোর্ট আসার কথা ছিল, কিন্তু তার আগেই ডাক্তার আমান যোশী খুন হয়ে যান। আর এই খুনের ধরনটা এতই ভয়ঙ্কর যে আগের রাতের সব কমেডি মুহূর্তগুলো ম্লান হয়ে যায়। ডাক্তারি প্রমাণের যে নির্দিষ্ট তথ্যগুলো সোর্স ম্যাটেরিয়ালে দেওয়া আছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। প্রথমত, ডাক্তারের আঙুল জীবিত অবস্থায় কাটা হয়েছিল। হ্যাঁ, আমি ওই অংশটা পড়ে সত্যি চমকে গিয়েছিলাম।
ট্রান্সক্রিপ্টে স্পষ্ট বলা আছে যে কাটা আঙুলের আশেপাশে রক্ত জমাট বাঁধা ছিল। অর্থাৎ তাকে চরম নির্যাতন করা হয়েছিল মৃত্যু নিশ্চিত করার আগে। আর খুনি কিন্তু শুধু আঙুল কেটেই ক্ষান্ত হয়নি। সে জানত যে ডাক্তারের পিনাট বা চীনাবাদামে মারাত্মক অ্যালার্জি আছে। এই তথ্যের সুযোগ নিয়ে খুনি ইচ্ছে করে ডাক্তারের মুখে পিনাট গুজে দেয়, যাতে তার অ্যালার্জির চরম অ্যাটাক হয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় খটকা লাগে। অ্যালার্জির অ্যাটাক শুরু হওয়ার পর খুনি তাকে একটি অ্যান্টি অ্যালার্জি ইনজেকশনও দেয়। এটা তো কোনো লজিক হলো না। ঠিক, কেউ কাউকে মারতে চাইলে সে আবার তাকে বাঁচানোর ইনজেকশন কেন দেবে? এটা কি তাকে বাঁচানোর কোনো চেষ্টা ছিল, নাকি তার কষ্ট দীর্ঘায়িত করার জন্য কোনো সাইকোপ্যাথিক মানসিকতা? এটা মূলত একটা সাইকোলজিক্যাল টর্চার হতে পারে। খুনি হয়তো তাকে বোঝাতে চেয়েছিল যে তার জীবন মৃত্যু পুরোপুরি খুনির হাতের মুঠোয়। অথবা সে হয়তো এমন কিছু জানতে চাইছিল যার জন্য ডাক্তারকে সাময়িকভাবে বাঁচিয়ে রাখাটা জরুরি ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মেরে ফেলার পর তার মৃতদেহ টেনে হেঁচড়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এই পুরো প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত অদ্ভুত একটা কাজ করে খুনি। সে ডাক্তারের একটা জুতো চুরি করে নিয়ে যায়। এই জুতো চুরির বিষয়টা আসলেই একটা বিশাল রহস্য। মানে কেউ একটা মানুষকে এত ভয়ঙ্করভাবে খুন করলো, তার আঙুল কাটলো, পিনাট খাওয়ালো, ইঞ্জেকশন দিল, তারপর তার একটা জুতো খুলে নিয়ে গেল। এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা কি খুব দামি কোনো ডিজাইনার জুতো ছিল, নাকি অন্য কিছু? অপরাধ বিজ্ঞানের ভাষায় এগুলোকে অনেক সময় রেড হেরিং বা বিভ্রান্তিকর সূত্র বলা হয়। আচ্ছা। বিশৃঙ্খল অপরাধের ক্ষেত্রে খুনিরা অনেক সময় ইচ্ছে করে এমন কিছু অদ্ভুত জিনিস রেখে যায় বা নিয়ে যায় যা তদন্তকারীদের মূল ঘটনা থেকে দূরে সরিয়ে দেয়। আর এই ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল, তাই না? একদম। ডাক্তার খুন হওয়ার পর জাহাজে তদন্তের নামে যে প্রহসন শুরু হয় তা দেখলেই বোঝা যায় যে এই বিভ্রান্তি কতটা কাজে লেগেছিল। প্রহসন ছাড়া এটাকে আর কিছু বলা যায় না। এই হাই প্রোফাইল খুনে তদন্তের দায়িত্ব দেয়া হয় এমন 3 জনকে যারা নিজেরাই এক একটা জোক। সাসপেন্ড হওয়া 2 গোয়েন্দা, বাবা এবং বিডু, আর ইন্টারপোলের একজন অফিসার ডাকডু। এরা মিলে তদন্তের নামে জাহাজে যে সার্কাস শুরু করে তা দেখলে যে কোনো খুনিরই এমনিতে হাসি পেয়ে যাবে। তারা মূলত গুড কপ ব্যাড কপ খেলার চেষ্টা করছিল। কিন্তু তাদের এই জেরা করার ধরনটা ছিল পুরোপুরি অপেশাদার আর উদ্ভট। আর এই অপেশাদারিত্বের সুযোগ নিয়েই খুনি তার কাজ চালিয়ে যেতে থাকে। তারা এমনভাবে একে অপরকে দোষারোপ করতে থাকে যা দেখে অবাক হতে হয়। তদন্তের নামে তারা লাশের সাথে সেলফি তুলছে, রঞ্জিতের মৃতদেহকে কার্পেটে মুড়িয়ে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। সবচেয়ে হাস্যকর ছিল যখন তারা একটা লাশকে চশমা পরিয়ে মাতাল সাজিয়ে সবার সামনে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেন এটা কোনো সিরিয়াস ক্রাইম সিন নয়, বরং উইকেন্ডের একটা পার্টি গেম চলছে। আর ঠিক এই হাস্যকর পরিস্থিতির আড়ালেই কিন্তু লাশের মিছিল দীর্ঘ হতে থাকে। তদন্তকারীদের এই চরম ব্যর্থতা আসল অপরাধীদের জন্য একটা নিখুঁত ঢাল হিসেবে কাজ করেছিল। ডাক্তার খুন হওয়ার পর একে একে জাহাজের বোর্ড মেম্বার বেদিকে মৃত অবস্থায় পাওয়া যায় একটি কাপবোর্ডের ভেতর। এরপর ক্যাপ্টেন সমীরকেও খুন করা হয়। এতগুলো সন্দেহভাজন ব্যক্তি আর ভুয়া জলিদের উপস্থিতি থাকায় আসল অপরাধীরা খুব সহজেই সবার চোখ ফাঁকি দিতে পেরেছিল। কিন্তু যখন এই আসল অপরাধীদের পরিচয় ক্লাইম্যাক্সে প্রকাশ পায় তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমি ক্লাইম্যাক্স পড়ে সত্যি একটু ধাক্কা খেয়েছিলাম, কারণ শেষ পর্যন্ত জানা যায় এতগুলো খুন, এত বড় ষড়যন্ত্রের পেছনে কোনো বাইরের লোক নেই। এই সবকিছুর মাস্টারমাইন্ড হল স্বয়ং রঞ্জিতের আসল ছেলে দেব। আর তার সাথে যোগ দিয়েছিল সেই নার্কোলেপসিতে ভোগা ভুয়া জলভূষণ। এই জুটিটা কতটা অদ্ভুত একবার ভাবুন। একজন রঞ্জিতের নিজের ছেলে, যাকে উইলে কিছুই দেওয়া হয়নি, আর অন্যজন এমন একজন প্রতারক যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়ে। ঘটনাটি কিভাবে ঘটল তার পেছনের যুক্তিটা একটু বিশ্লেষণ করা যাক। দেব ছিল রঞ্জিতের উপস্থিত সন্তান, কিন্তু 69 বিলিয়ন পাউন্ডের কিছুই সে পাচ্ছিল না। সে চেয়েছিল পুরো সম্পত্তি একাই ভোগ করতে, কিন্তু ডিএনএ টেস্ট হলে তো আসল জলিকে সেটা প্রমাণ হয়ে যেত। আর দেবের কোনো আশাই থাকত না, আর সেজন্যই সে জলভূষণের সাথে হাত মেলায়। দেব ভেবেছিল জলভূষণকে আসল জলি হিসেবে প্রমাণ করতে পারলে পরে সে জলভূষণের কাছ থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে নিতে পারবে। মানে 50-50 চুক্তিতে টাকাটা নেওয়ার প্ল্যান। ঠিক তাই। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই প্রথম খুনটা করতে হয়। দেব যখন ল্যাবে ব্লাড স্যাম্পল পাল্টাতে যায় তখন ডাক্তার যোশী তাকে হাতে নাতে ধরে ফেলে। নিজের এই বিশাল ষড়যন্ত্র ধামাচাপা দিতেই দেব ডাক্তারকে খুন করতে বাধ্য হয়। আচ্ছা, ডাক্তারের খুনটা তো বুঝলাম, কিন্তু বোর্ড মেম্বার বেদি আর ক্যাপ্টেন সমীরকে কেন খুন হতে হলো?
অপরাধের একটা নিজস্ব চেইন রিয়াকশন বা শৃঙ্খল আছে। একটা মিথ্যে ঢাকতে যেমন 10টা মিথ্যে বলতে হয়, তেমনি একটা অপরাধ লুকাতে আরও অপরাধ করতে হয়। বোর্ড মেম্বার বেদি খুব তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন। তিনি সন্দেহ করেছিলেন যে দেবই খুনি এবং তার কাছে দেবের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণও চলে এসেছিল, তাই দেব তাকেও সরিয়ে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন সমীর দেবকে কোনো একটা খুন করতে দেখেছিল। সে চেয়েছিল এই তথ্য ব্যবহার করে দেবকে ব্ল্যাকমেইল করতে। ব্ল্যাকমেইলারের হাত থেকে চিরতরে বাঁচতে ক্যাপ্টেনকেও খুন করা হয়। মানে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার কোনো সীমা নেই। নিজের বাবার সম্পত্তি পাওয়ার জন্য একের পর এক খুন করতে দেবের হাত একবারও কাঁপল না। কিন্তু গল্পের সবচেয়ে বড় আর চূড়ান্ত চমকটা তো একেবারে শেষে এসে অপেক্ষা করছিল। যখন সবাই ভাবছে রহস্যের সমাধান হয়ে গেছে, দেব আর জলভূষণ ধরা পড়ে গেছে, ঠিক তখনই জাহাজে হাজির হয় আসল জলি, অর্থাৎ চতুর্থ জলি জালাল। এবং এই আসল জলির প্রবেশ পুরো গল্পের প্রেক্ষিতটায় এক মুহূর্তে বদলে দেয়। এতক্ষণ ধরে আমরা যে ইঁদুর দৌড়টা দেখছিলাম, যেখানে মানুষ 59 বিলিয়ন পাউন্ডের জন্য একে অপরকে নির্দয়ভাবে খুন করতে পারল, সেই আসল উত্তরাধিকারী এসে অত্যন্ত নির্লিপ্তভাবে জানায় যে তার এই টাকার কোনো দরকারই নেই। এই দৃশ্যটা পুরো গল্পের সব হিসাব নিকাশ পাল্টে দেয়। সে এমনভাবে কথাটা বলে যেন 59 বিলিয়ন পাউন্ড তার কাছে রাস্তার ধুলোর মতো। সে জানায় যে সে নিজেই 159 বিলিয়ন পাউন্ডের মালিক। মানে যে টাকার জন্য এতগুলো খুন হলো, এত মানুষের জীবন নষ্ট হলো, সেই টাকাটা তার কাছে রীতিমতো খুচরো পয়সার মতো মনে হয়েছে। এখান থেকেই কিন্তু সম্পদের আপেক্ষিকতার একটা দারুণ দর্শন উঠে আসে। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্পদের মূল্য সবার কাছে এক নয়। ভুয়া জলি আর দেবের কাছে 59 বিলিয়ন পাউন্ড ছিল জীবন মরণ সমস্যা, যার জন্য তারা খুন করতেও পিছপা হয়নি। কিন্তু আসল জলির কাছে সেটা একেবারেই তুচ্ছ। এই আপেক্ষিকতা পুরো রক্তক্ষয়ী সংগ্রামটাকে একটা হাস্যকর আর করুণ দৃষ্টিকোণে দাঁড় করায়। শেষমেশ যারা লোভের বশবর্তী হয়ে অপরাধ করেছিল, সেই দেব এবং জলভূষণ, তাদের জায়গা হয় জেলে। স্ক্রিপ্ট অনুযায়ী জলভূষণের নার্কোলেপসি রোগ কিন্তু তাকে ছেড়েই যায়নি। কোর্টে বিচারকের সামনেও সে নাকি ঘুমিয়ে পড়ত। আর বাকিদের কি হলো? বাকিদের পরিণতি বেশ মজার। যে ভুয়া জলিরা টাকার লোভে ভুয়া স্ত্রী নিয়ে এসেছিল, তারা শেষ পর্যন্তই ভুয়া স্ত্রীদের সাথেই বিয়ে করে থিতু হয়। আর সম্পত্তির একটা বড় অংশ 11 ভাগে ভাগ হওয়ায় প্রত্যেকে প্রায় 12.5 বিলিয়ন পাউন্ড করে ভাগে পায়। তবে সবচেয়ে বড় চমকটা হলো আফগানি স্ত্রী পরিচয় দেওয়া যারা শেষ পর্যন্ত ওই 169 বিলিয়ন পাউন্ডের মালিক আসল জলিকেই বিয়ে করে। অসাধারণ একটা সমাপ্তি। তো পুরো বিষয়টা যদি আমরা এক নজরে সামারাইজ করার চেষ্টা করি, একজন বিলিয়নিয়ারের ভুয়া মৃত্যুর ঘোষণা, 3 জন ভুয়া ছেলের আগমন, একটা চরম বিশৃঙ্খল রাত, 3টি সত্যিকারের খুন, একজন সাসপেন্ডেড গোয়েন্দার হাস্যকর তদন্ত, এবং শেষমেশ এমন একজন উত্তরাধিকারীর আবির্ভাব যে এই বিশাল সম্পত্তির কোনো তোয়াক্কাই করে না। এটি শুধু একটা ক্রুজ শিপের বিশৃঙ্খলার গল্প নয়, বরং এটা একটা বৃহত্তর সত্য প্রমাণ করে যে মিথ্যা আর লোভ শেষ পর্যন্ত মানুষের পতন ডেকে আনে। যারা সম্পত্তির জন্য মরিয়া হয়ে খুনের পথ বেছে নিয়েছিল, তারা শেষ পর্যন্ত জেলে গেল। আর যার কাছে সত্যিকারের তৃপ্তি ছিল, বা বলা যায় যার টাকার কোনো মোহ ছিল না, সেই আসল জলই সবকিছুর ঊর্ধ্বে থাকল। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমার মাথায় একটা ভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। যারা এই আলোচনা শুনছেন তাদেরও হয়তো বিষয়টা ভাবাবে। বলুন শুনি। সোর্স ম্যাটেরিয়ালে সরাসরি এমন কিছু বলা নেই, কিন্তু একটু ভেবে দেখা যেতে পারে মিস্টার রঞ্জিত ডোবরিয়াল যদি এই হোলোগ্রাম হুইল, বাঁহাতি পোড়া দাগ, এসব ধোঁয়াশাপূর্ণ ক্লুর নাটক না করে শুরুতেই স্বচ্ছভাবে তার সম্পত্তির ভাগবাটোয়ারা করে দিতেন, তাহলে কি এতগুলো খুন বা ভুয়া পরিচয়ের নাটক আদৌ হতো? অত্যন্ত চমৎকার আর যৌক্তিক একটা প্রশ্ন। এই প্রশ্নটা পুরো ঘটনার একটা নতুন দিক উন্মোচন করে দেয়। যে কারো মনে হতেই পারে যে তাহলে কি পুরো ঘটনার পেছনের আসল খলনায়ক সেই ব্যক্তিটিই নন যিনি এই মরণঘাতী খেলার সূচনা করেছিলেন? হয়তো রঞ্জিত ডোবরিয়ালের এই অদ্ভুত আর খামখেয়ালি খেয়ালের কারণেই এতগুলো মানুষের জীবন বিপন্ন হলো, আর লোভের এক ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হলো। তিনি যদি এই খেলাটা না খেলতেন, হয়তো ডাক্তার যোশী, বেদি বা ক্যাপ্টেন সমীরকে আজ এই অবস্থায় দেখতে হতো না। আসলেই তাই। এই প্রশ্নটি আমাদের ভাবনার জগতের নতুন একটি দরজা খুলে দেয়। আজ আমরা হাসির মোড়কে থাকা এক চরম লোভ আর অপরাধের গল্পের
একেবারে গভীরে প্রবেশ করে দেখলাম যে মানুষের মনের অন্ধকার দিকগুলো কতটা অদ্ভুত হতে পারে। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনা সবার কাছে উপভোগ্য আর চিন্তাদায়ক মনে হয়েছে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। পরবর্তী কোনো গভীর আলোচনায় নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু নিয়ে ভাবতে থাকুন এবং কৌতূহলী থাকুন।